মার্চের 1 তারিখ রানিং একটি কারখানা থেকে গ্যাস উইথড্র করার আদেশ আসে উপর থেকে এবং সেই অদিষ্ট আদেশের কারণে রানিং কারখানাটি বন্ধ করে দেওয়া হয়। আপনারা জানেন 10-11 অর্থ বছর থেকে বাংলাদেশে একটি ষড়যন্ত্রকারী মহল সারে স্বনির্ভর বাংলাদেশকে এটা বিদেশ নির্ভর করার জন্য একটি চক্রান্তে লিপ্ত হয়েছে। তারা গ্যাস সংকটের নামে দেশের রাষ্ট্রীয় কারখানাকে বন্ধ রেখে তারা বিদেশ থেকে সার আমদানি শুরু করে। আজকে 1 যুগের বেশি সময় ধরে এই ব্যবস্থা চলমান আছে। আমরা আশ্বস্ত হয়েছিলাম যে 5 আগস্ট বাংলাদেশে কুচক্রী মহলদের অবসান ঘটবে, নতুন বাংলাদেশ তৈরি হবে। কিন্তু অতীব দুঃখের বিষয়, এখানে আরো কুচক্রী মহল গঠিত হয়ে গেছে। তারা এই আমদানি নির্ভরতা দিন দিন বাড়িয়ে চলেছে। আমাদের সাধারণগুলোকে গ্যাস না দিয়ে তারা বিভিন্ন প্রাইভেট সেক্টরকে গ্যাস দিচ্ছে এবং আপনারা জানেন সারকারখানায় গ্যাসের মূল্য বৃদ্ধির বিষয়েও তোড়জোড় চলছে। আমরা বলবো সার আমদানির চুক্তি নয়, সার উৎপাদনের চুক্তি করেন। আপনারা যদি বিসিআইসি সারকারখানাগুলোকে না চালাতে পারেন তাহলে কাফকোর অধীনে দিয়ে দেন। কাফকো তো কোনোদিন সারের উৎপাদন বন্ধ করে না। তারা যে 94 সালে চালু হয়েছে এখন পর্যন্ত তারা উৎপাদন আছে এবং সক্ষমভাবে এবং ইফিসিয়েন্টলি তারা উৎপাদন করছে। কেন আপনারা কেন পারছেন না? এটা আপনাদের ব্যর্থতা, আপনাদেরকে এই দায় নিতে হবে। রাষ্ট্রীয় সম্পদ রক্ষা না করতে পারলে ছেড়ে দেন, দায়িত্ব থেকে আপনারা অব্যাহতি নেন। তো আমি বলবো আপনারা যারা রাষ্ট্রীয় বিভিন্ন পদ পদবি আছেন, এই কারখানাগুলোর এই শিল্প মন্ত্রণালয়ের দায়িত্বে আছেন, আপনারা এই রাষ্ট্রীয় প্রতিষ্ঠানকে ওন করতে হবে, এই রাষ্ট্রীয় প্রতিষ্ঠানকে বাঁচাতে হবে। আপনারা দিন দিন যদি আমদানি নির্ভরতা বাড়ান তাহলে কোনো কারণে যদি বিশ্বে কোনো টালমাটাল অবস্থা হয়, যেমন ইউক্রেন রাশিয়ান যুদ্ধের কারণে ওই বছর প্রায় $1 বিলিয়ন বেশি আমদানি করা হয়েছিল। আপনি যদি একটা সমীক্ষা হিসাব করে দেখেন, এই গ্যাস শোষণিং এর পর 9-10 অর্থ বছর থেকে এই 2025 সাল পর্যন্ত প্রায় 1,00,000 কোটি টাকারও বেশি এই সার আমদানি করা হয়েছে এবং এগুলো দ্বিগুণ তিনগুণ দামে আমদানি করা হয়েছে। তো এই টাকাগুলা কার টাকা? এইটা হচ্ছে জনগণের টাকা। চাকরি আপনারা যদি কারখানাগুলো বন্ধ রাখেন তাহলে কর্পোরেশন এখানে নিয়োগ প্রক্রিয়া তো দিতে পারে না, যার দরুন দেশে দিন দিন বেকারত্ব বৃদ্ধি পাচ্ছে। এখানে একটি কর্মসংস্থান হুমকির মুখে পড়ছে। একটি রাষ্ট্রীয় প্রতিষ্ঠান বন্ধ মানে এখানে শুধু যারা চাকরি করে তারা নয়, এখানে ট্রাকের শ্রমিক থেকে শুরু করে এখানে রিক্সা, এখানে ছোটখাটো ব্যবসায়ী এবং এটাকে ঘিরে একটি অর্থনৈতিক এবং সামাজিক একটা পরিবেশ তৈরি হয়েছে। আজকে এই পরিবেশ সম্পূর্ণভাবে কোলাপস করতেছে। এখন আমি সরকারকে একটি কথাই বলবো, আমাদের যদি কারখানাকে ধ্বংসের হাত থেকে বাঁচাতে হয়, জনগণের ট্যাক্সের টাকার সঠিক ব্যবহার করতে হয়। তাহলে এই দেশের সার কারখানাগুলোকে অতি দ্রুত গ্যাস প্রদান করে উৎপাদনে নিয়ে আসতে হবে। তা না হলে এসে রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলো ধ্বংস হয়ে গেলে দেশের অর্থনৈতিক স্তম্ভগুলো দুর্বল হয়ে পড়বে। গ্যাস সরবরাহ যদি না করা হয় তাহলে আপনারা জানেন আমরা দেশের একটি হাবের পাশাপাশি আছি। আমাদের কারখানাটি এই গ্যাসের হাব আমরা ঘেরাও করব অথবা এরপরে আমরা রাজপথ ঘেরাও করব। আমাদের এই সার ফ্যাক্টরি অত্যন্ত সুনামধন্য সার ফ্যাক্টরি। এখানে এই ফ্যাক্টরি থেকে অনেক উৎপাদন হয়েছে, সরকারি করে অনেক অর্থ জমা দিয়েছে, কিন্তু আজকে এই ফ্যাক্টরি প্রায় ধ্বংসপ্রাপ্ত। তাই খুবই দুঃখ এবং দুঃখ ভারাক্রান্ত হৃদয় নিয়ে আপনাদের সামনে আমি কিছু কথা বলবো। এই ফ্যাক্টরিতে গ্যাস বন্ধ হয়েছে 15 মার্চ 2025। আজকে 7 মাস পার হয়ে যাচ্ছে, কিন্তু আমরা গ্যাসের কোনো সন্ধান পাচ্ছি না। অথচ সরকার বিদেশ থেকে সার কিনছে, যে সার কিনছে তার দাম পড়ছে প্রতি কেজি 54 টাকা। ওই সার দেশে আসে পৌঁছতে কৃষকের কাছে যেতে প্রায় 70 টাকা পড়বে। কিন্তু আমরা যদি ফ্যাক্টরি চালু করি তাহলে কোনো মতেই সার
মানে 60 টাকার উপরে যাবে না। আমি আশা করি ইনশাআল্লাহ 50-এর নিচে থাকবে গ্যাসের দাম যতই বৃদ্ধি হোক। আর এখানে তাই আমি সরকারকে বলবো অন্তত বেকারত্ব দূরীকরণ করতে হলো এই ফ্যাক্টরিকে চালু করুন, আমাদের গ্যাস সংযোগ দেন। আমাদের দাবি একটাই, আমাদের গ্যাস সংযোগ দেন, ফ্যাক্টরি বাঁচান, দেশকে বাঁচান। কৃষি নির্ভরশীল এই দেশে কৃষি নির্ভরতা বৃদ্ধি করার জন্য, কৃষি উৎপাদন বৃদ্ধি করার জন্য রাসায়নিক সারের কোনো বিকল্প নাই। কাজে আমি সরকারকে বলবো যে এই করে হোক আমাদেরকে সার আমদানি না করে এই গ্যাস আমদানি করুন, গ্যাস আমদানি করে আমাদের ফ্যাক্টরিতে গ্যাস দেন, ফ্যাক্টরিকে চালান, ফ্যাক্টরি বাঁচান, দেশ বাঁচান। কতিপয় কিছু লোকের সাথে আপনাদের যে সম্পর্ক সেই সম্পর্ক বিচ্ছিন্ন করে দেশের কথা চিন্তা করে দেশকে বাঁচান। আমি বলবো দেশকে বাঁচান, সার বাঁচান, কৃষক বাঁচান। ধন্যবাদ। এখন আমরা আশায় ছিলাম যে নভেম্বর অন্তত আমরা গ্যাস পাবো। যদি আমরা গ্যাস না পাই তাহলে আমার যেহেতু হাব এখান থেকে গ্যাস ডিস্ট্রিবিউশন হয় ব্রাহ্মণবাড়িয়া থেকে, তাহলে আমরা এক বিন্দু গ্যাস ওখানে যাইতে দিব না। আমাদের যতক্ষণ রক্ত থাকে ততক্ষণ আমরা রক্ত দিব, তবু গ্যাস আমরা পাইতে হবে। গ্যাস আমরা বাহিরে দিব না, আগে আশুগঞ্জকে গ্যাস দিতে হবে। 2010-12 সাল থেকে রেশন দেওয়ার কারণে আজকে যেখানে 1600 মেট্রিক টন ডেলি হতো সেখানে 1000-1200 মেট্রিক টন এভাবেও আমরা চলতেছিলাম, শাখায়না চলতেছিল। এখানে শ্রমিক কর্মচারীদের তাদের যে বেতন বাদাদি, তাদের যে বৈধ দাবি এগুলো আদায় হতো, এগুলো মিটানো যেত। এই শাখায়না চালু থাকলে সার বের হয়, দেশের চাহিদা, সারের কৃষকদের চাহিদা মেটে দেশের খাদ্যশস্য উৎপাদনের বিরাট ভূমিকা পালন করে। পাশাপাশি এই দেশে আর্থসামাজিক উন্নয়নে এক বিরাট ভূমিকা পালন করে, যেটা আমার পূর্ববর্তী বক্তব্য রয়েছে। তো আমি আশুগঞ্জ শ্রমিক কর্মচারী এমপ্লয়িজ ইউনিয়নের যে আজকে যা সবাই সর্বস্তরের শ্রমিক কর্মচারী যে আন্দোলন করছে এক সার সংযোগ দেওয়ার জন্য, গ্যাস সংযোগ দেওয়ার জন্য, এটাতে আমি একত্রতা ঘোষণা করছি। তো আমিও এটা কি বলে একজন কর্মকর্তা হিসেবে আমি এই দেশের নাগরিক, আমি কোনো এখানে ভিন্ন কেউ নাই। আমিও গভর্নমেন্টের আমাদের মাননীয় প্রধান উপদেষ্টা থেকে আরম্ভ করে সমস্ত উপদেষ্টার কাছে, বিশেষ করে জ্বালানি উপদেষ্টা, শিল্প উপদেষ্টা, সমস্ত বাণিজ্য উপদেষ্টা ওনাদের কাছে আমাদের এই ব্রাহ্মণবাড়িয়া হবিগঞ্জ হলো গ্যাসের হাব, গ্যাসের কেন্দ্র, উৎসস্থল। এখান থেকে গ্যাস অন্যদিকে চলে যাওয়া, তো সেখানে গ্যাস পাচ্ছে না। এটা সম্পূর্ণ কিছু মানে অনৈতিক ডিসিশন বা এই ধরনের কিছু নীতি নির্ধারণের সিদ্ধান্তহীনতার কারণে এই ধরনের কাজগুলো হচ্ছে। এই জন্য আমরা আমাদের মাননীয় চেয়ারম্যান মহোদয় এবং ডাইরেক্টর মহোদয়, শিল্প সচিব মহোদয় সবাই আন্তরিক। এই আশুগঞ্জ শাখানা যেভাবে চালু হবে এবং